ইলিয়াস হোসেনের একটা প্রতিবেদন আর পেপারে দেখলাম যে ডেইলি স্টার এবং প্রথম আলো ওরা কিভাবে জঙ্গি নাটক করতো এইগুলো নিউজটা পড়তে যা দেখলাম যে এর হুবহু এটা তো আমার কেস। প্রথম আলো ডেইলি স্টারের সাথে আপনার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ ছিল না? কি ভূমিকা ওদের থাকতে পারে? কিছু মানুষকে লিস্ট ডাউন করে তাদেরকে এই জঙ্গি নাটকের মাধ্যমে জঙ্গি সাজানো এবং তাকে এলিমিনেট করা। আমিও ওই রকম এই প্লটেরই একটা গিনিপিগ ছিলাম। বিডিআর বিদ্রোহে আপনার ভূমিকার কারণে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদকে আপনি যে জবাবদিহিতার মধ্যে ফেলে দিয়েছিলেন জি। বিডিআর বিদ্রোহের পরপরই, তো আপনার প্রতি নাখোশ হয়ে তারা আপনাকে প্রথমে গুম করে ফেলে, তাই তো? সেখানে আপনাকে অমানবিক নির্যাতন চালায় এবং পরবর্তীতে এই গুমের ঘটনার পরে আবার আপনাকে জঙ্গি সাজিয়ে ক্রস ফায়ারে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে, সেটা কি সঠিক? জি, এটা সঠিক। জি, আপনি কি আমাদেরকে এই ঘটনাটা বলবেন? আপনি যদি গুম থেকে শুরু করেন, যখন গুম হলেন সেখানে কি হলো? এবং তারপরে যে আপনাকে ক্রস ফায়ারে দেয়া জঙ্গি সাজানো, এই ঘটনাটা আমাদেরকে একটু বিস্তারিত বলবেন কাইন্ডলি? অবশ্যই বলবো। গুম হওয়ার ব্যাপারটা যেটা হলো যে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু লেফটেন্যান্ট কর্নেল হাসিন, ও জুলাই মাসের ৯ তারিখে ২০১১ সালে তাকে অ্যারেস্ট করা হয় এবং হাসিনকে অ্যারেস্ট করা মানে আমি হাসিনের সাথে খুবই ঘনিষ্ঠ ছিলাম এবং আমাকে ওইভাবেই খবরটা দেওয়া হয় এবং তারপর থেকে আমি আর তাদের সাথে যোগাযোগ করতেও পারিনি। তো ওই দিন আমি শোনার সাথে সাথে আমি আত্মগোপনে চলে যাই এবং আমি প্রায় ১ মাস আত্মগোপনেই ছিলাম। তো এই শেষ পর্যন্ত আমাকে অ্যারেস্ট করা হয় এবং ওইখান থেকেই আমাকে র্যাব, তারা পরিচয় দিয়েছে র্যাব হেফাজতে নিয়ে আমার কাছ থেকে এই সমস্ত তথ্য নেওয়ার চেষ্টা করে এবং আমি ওইখানে ৬ দিন গুম অবস্থায় ছিলাম। আমার আত্মীয়স্বজন কেউ আমাকে খুঁজে পায়নি, বরং তাদেরকে খবর দেওয়া হয়েছিল যে লুক ফর হিজ ডেড বডি ইন আশুলিয়া, এবং আমার আত্মীয়স্বজন খোঁজ খবরও করছে যে ওইখানে কিছু হয়েছে কিনা। তো শেষ পর্যন্ত গুম অবস্থা থেকে আমি বের হই মানে আমাকে বের করে আমার নামে একটা মামলা দিয়ে জেল হেফাজতে দেওয়া হয়। তো এটা ছিল গুমের প্রথম দিকের এই ইয়েটা, কাহিনীটা, এবং এটার সাথে লেফটেন্যান্ট কর্নেল হাসিনের গুম হওয়ার সম্পর্ক আছে এবং পরবর্তীতে আরও ঘটনা আছে যেটা হাসিনের সাথে আমার ওর গুম হওয়ার ব্যাপারে আমার সাথে সম্পর্কিত। এবং হাসিন যখন গুম হয় সে আমার বাসায় ছিল এবং আমার বাসা নিরাপত্তা বাহিনীরা চারদিক থেকে ঘিরে রেখে, আমি যেহেতু বাসা থেকে সেদিন নিচে নামিনি, শুধু ও একা একা নামলো, ওকে ধরে নিয়ে যায় এবং আমাকে ধরতে পারে না। আমি তখন ওই রাত্রি পালিয়ে যাই এবং এরপরে আমি প্রায় ৮ মাস আত্মগোপনে ছিলাম। তারপরে আপনি লেফটেন্যান্ট কর্নেল হাসিনকে যেদিন ওরা ধরে নিয়ে যায়, ওইদিন কি আপনাকে ধরার জন্যই আসছিল সরকারের বাহিনী, নাকি কাকে ধরার জন্য আসছিল? এখন না, মূল টার্গেট তো হাসিন ছিল, কিন্তু হাসিন তো আমার বাসায় ছিল। তা আমি তো সাধারণত আমার বাসায় আসলে ওকে আমি ওর বাসা পর্যন্ত নিয়ে যাই, রেখে আসি। তো সেজন্য তো আমি বের হলে তো অবশ্যই আমিও অ্যারেস্ট হতাম এবং আমার ভাগ্যে ওই হাসিন বের হতে পারছে, বিকজ হাসিন যখন ওকে যখন ধরে ওর অস্ত্রটা ও মাটিতে ফেলে দিয়েছিল, এইটা ওরা দেখতে পায় নাই। তা হাসিনের অস্ত্র যেহেতু ওখানে পাওয়া গেছে এবং এইটা নিয়ে যখন জিডি করা, আমার ওয়াইফ এবং হাসিন ভাবি ওরা সারা রাত বসে থেকে থেকে জিডি করছিল যে একটা হাতিয়ারের ব্যাপারে। তো এই জিনিসটা কিছুটা প্রকাশিত হয়। আর পরবর্তীতে এই ৮ মাস ওরা আমার বাড়ি ঘিরে রেখেছিল যে আমাকে ধরতে পারলে তারা আমাকে গুম করে ফেলবে, কারণ হাসিনের গুমের একমাত্র প্রত্যক্ষ সাক্ষী ছিলাম আমি। আমার বাসা থেকে এসে বের হয়েছে। তো সেই জন্যেই হাসিনের এই ইয়ের সাথে, গুম হওয়ার সাথে আমার ওতপ্রোত সম্পর্ক এবং এর কারণেই আমি এই ৮ মাস আমি বাসায় আসতে পারিনি। আর তারপরে যেটা হয়েছে সেটার আগে তো এই গুমের আগেই যে ঘটনাটা আপনি যেটা আমি আজকে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাকে যে পরবর্তীতে ক্রস ফায়ারে হত্যা করার পরিকল্পনা ছিল সরকারের পক্ষ থেকে, সেটা আমি বুঝতে পারি এবং এই ঘটনা ঘটে ১৭ সালে। তো আমি তো ১৩ সালে জেল থেকে বের হই। ১.৫ বছর জেল খাটার পরে তারপরে আমি আত্মগোপনেই ছিলাম, আমি খুব একটা প্রকাশ্যে আসতাম না। তো এই মতো মানে জেল অবস্থাতেই থেকে বের হন, মানে হচ্ছে যে গভর্নমেন্ট আপনাকে তারপরে ধরে গুম করে নির্যাতন করে জেলে পুরে দেয়, তাই তো? এবং জেল থেকে জেলে আপনি একটা একটা আলটিমেটলি একটা মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে দেয়। এবং আমি তারপর থেকে জেলেই ছিলাম। সেখানে আমাকে ওখানেও আমার সাথে অনেক রকম দুর্ব্যবহার করা হয়েছে। একজন অফিসার হিসেবে বা একজন সম্মানিত ব্যক্তি হিসেবে যতটুকু সম্মান আমার পাওয়া উচিত ছিল সেটা আমি পাইনি কখনো। আমার সাধারণ কয়েদিদের সাথেই থাকতে হতো। তাদের সাথেই আমার সবসময় চলাফেরা করতে হতো। আর কোনো একটা পর্যায়ে আমাকে একটা ঘরের মধ্যে আটকে তালা মেরে রাখা হতো। জেলখানার মধ্যে আমার সাথে অনেক আমার প্রতি নির্যাতন করা হয়েছে। আপনি কতদিন জেলে ছিলেন? ১.৫ বছর জেলে ছিলাম আমি।
আচ্ছা, তো জেল থেকে ছাড়া পেলেন কত সালে? এটা আমি ১৩ সালের ফেব্রুয়ারিতে। আচ্ছা। তো তারপরে বলুন, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আপনাকে জঙ্গি সাজিয়ে একটি হত্যাকাণ্ড বা ক্রস ফায়ার এ দেয়ার একটা পরিকল্পনা ছিল তৎকালীন সরকারের। এই ঘটনাটা আমাদেরকে একটু বলুন কাইন্ডলি। এটার পিছনের সূত্রটা হলো যে আমাকে যখন ক্রসফায়ার করতে নিয়েছিল ১ম গুম করার সময়, তখন এটা কোনো এক ভেরি হাই লেভেল থেকে নাকি একটা ফোন এসেছিল যে তাকে মেরে ফেলো না। এটা আমি পরে জানতে পারছি। তো কিন্তু তারা পরে বুঝতে পারে না একে বাঁচিয়ে রাখা ঠিক না। সেইজন্যেই তারা এটাকে ইনস্টিটিউশনালি এটাকে লিগ্যালাইজ করার জন্যে তারা যে পরিকল্পনা করে সেটা হলো যে আমি একজন জঙ্গি ব্যক্তি সেটাই অফিসিয়ালি একটা ডকুমেন্ট করা। তো সেটা আমি টের পাই ১৭ সালের এপ্রিল মাসের ফার্স্ট উইকে বা এপ্রিল মাসের ১-২ তারিখের কথাই। হঠাৎ আমার বাড়ি থেকে আমার ছোট ভাই ফোন করে বলল যে পুলিশ এসেছিল। পুলিশ তো সবসময় আসে। বললাম এটা তো ঢাকা থেকে আসছিল পিবিআই এর একজন এসআই এবং থানা থেকেও একজন তার সাথে এসেছিল। তো তারা তো আমাদের সম্পর্কে সব আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার করলো। আর তেমন কিছু না। খুব বেশি কিছু না যে সঠিক ব্যক্তি কিনা, আমি সেই ব্যক্তি কিনা। তো এইটা করে যখন চলে যায় ঘন্টা ২-৩ পরে ওর সাথে যে থানার এসআই ছিল সে আমাদের বাসায় এসেছিল। সে আবার আমার এক আত্মীয়ের বন্ধু। তো সে এসে শুধু বলে গেছে যে আপনাদেরকে তো ওর সামনে কথা বলতে পারলাম না। কিন্তু আপনার ভাইয়ের ব্যাপারে যেটা এখন সিদ্ধান্ত হয়েছে যে উনাকে জঙ্গি তালিকাভুক্ত করা হয়েছে। সেজন্য ঢাকা থেকে আসছিল আইডেন্টিফাই করার জন্যে যে এটা সঠিক ব্যক্তি, এই ব্যক্তির পরিচয় সঠিক আছে কিনা। তো এখন এরপরে আপনার ভাইকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। তো এই কথা শোনার পরে তো আমিও একটু ঘাবড়ে গেলাম যে এটা যদি হয় তাহলে তো একদম অবঘাতে মেরে ফেলবে। তাহলে কি করা যায়? তো আমি লয়ার কনসাল্ট করলাম। তো উনারাও একটা কথাই বলল যে সরকার যেখানে এরকম করছে এর থেকে কোর্টে রিট করেও লাভ নাই। দেশের বাইরেও আপনি যেতে পারবেন না। একটাই পথ আছে, আপনি যদি থানায় জিডি করতে পারেন অথবা পুলিশের কাছে কোনো ডকুমেন্ট রাখতে পারেন যে আপনি এরকম একটা সমস্যা আছেন। এইটা যদি কোনোভাবে তারা রিসিভ করে, সেই প্রমাণটা আপনার কাছে থাকলে এটা আমার কাছে থাকলে আমি আপনার কিছু হইলে আমি তখন বলতে পারবো যে উনি এটা পুলিশকে জানিয়েছিল। তো আমি তখন আ ব থানায় কথা বলি। থানার ওসি আমাকে ১ম এ স্বীকার করে না যে এরকম কিছু না স্যার এগুলো সত্য না। তারপর আমি তাকে অনেক বোঝানোর পরে একটা পর্যায়ে সে স্বীকার করল যে হ্যাঁ, স্যার এটা এখন কিছু করার নাই আমার। তারা এসছিল আপনার ব্যাপারে আর আপনার ব্যাপারে অনেক ডকুমেন্টস তো আমার থানায়ই আছে। তো এটার ব্যাপারে আসলে আমার কিছু করার না, আপনি আরো হাই লেভেলে কথা বলতে হবে। তো আমি বললাম যে আপনি আমাকে তাহলে বুদ্ধি দেন। কারণ ঢাকায় একজন নামকরা উকিল আমাকে বলেছে যে আপনাদের এখানে আমার অন্ততপক্ষে একটা লিখিত থাকতে হবে। তা না হলে আমি তো কোনো প্রোটেকশন পাবো না। এবং আমাকে স্পেসিফিক্যালি উকিল সাহেব বলে দিয়েছেন, অ্যাডভোকেট মাহবুব আমাদের খালেদা জিয়া ম্যাডামের যিনি অ্যাডভোকেট, উনি আমাকে পরামর্শটা দিয়েছিলেন। তো আমি তখন বললাম যে এই হলো পরামর্শ যে আমি আপনাদের কাছে পুলিশ সহায়তা চাই। এটা হলো মূল কথা। যে আমি এটা শুনেছি, আমি পুলিশ সহায়তা চাই। এই কথা যেন থাকে। তো আমি তো ঐরকম লিখে পরে বলল যে আপনি এসপি সাহেবের সাথে কথা বলেন, হয়তো কাজ হতে পারে। এসপি সাহেবের সাথে কথা বললাম, উনিও স্বীকার করলেন ১ম এ। তারপর আমি সব খুলে বললাম যে আমি দেখেন এইভাবে জানছি। তো এটা যদি মিথ্যা হয় তাহলে আপনি আমার এই কাগজটা আপনার কাছে রিসিভ করতে সমস্যাটা কি? আমি তো প্রকৃতপক্ষে শুনেছি যে আমাকে তালিকাভুক্ত করা হয়েছে, এখন মেরে ফেলবে। তো তারপরে অনেক পরে উনি বলল যে ঠিক আছে পাঠান, আমি অন্তত রিসিভ করবো, এটা বলল। তারপরে আমি পাঠাইলাম। ওইটা উনি রিসিভ করে যে একটা গোল সিল দিয়ে রিসিভ লিখে টেখে দিল। এটা আমি তখন আমার অ্যাডভোকেটকে দিলাম। উনি তখন বলল যে হ্যাঁ, এখন একটা ডকুমেন্টস থাকলো যে আপনার কাছে এই খবর এসেছিল এবং আপনি পুলিশের সহায়তা চেয়েছেন। তো তারপর থেকেও কিন্তু আমি মোটামুটি আত্মগোপনেই থাকতাম। আমি কখনো প্রকাশ্যে বের হতাম না। আমি যে এখানেই ছিলাম সেখানের লোকজন জানতো না যে আমি এখানে থাকি। এরকম অবস্থায় ছিলাম। তো এইটার আমার এই যে কিছুদিন আগে ইলিয়াস হোসেনের একটা প্রতিবেদন আর পেপারে দেখলাম যে ডেইলি স্টার এবং প্রথম আলো ওরা কিভাবে জঙ্গি নাটক করতো। এইগুলো নিউজটা পড়তে যেয়ে দেখলাম যে এর হুবহু এটা তো আমার কেস। যে ওরা যেগুলো করতো আমার সাথে তো এটা হয়েছিল। তো সেটা কিভাবে হলো যে আমি তখন ওই দরখাস্তটা লেখার পরেই আমি তো সবসময় আত্মগোপনে থাকতাম। এর মধ্যেই হাসিন আমার বাসা থেকে গুম হলো। ওকে ধরে নিয়ে গেল। তো তারপরে আমি তখন ৮ মাস আত্মগোপনে ছিলাম। আমি বের হইনি কোথাও। একটা রুমের মধ্যে থাকতাম। আমি সাধারণত সেখান থেকে বের হতাম না। এবং কেউ জানতো না যে আমি কোথায় আছি। তো এরকম অবস্থায় থেকে শেষ পর্যন্ত আমি রিমোটলি একটা ইনফরমেশন আমাকে দেয়া হলো যে ঠিক আছে, এখন যদি কারণ ততদিনে নিশ্চিত হওয়া গেছে যে হাসিনকে তারা মেরে ফেলতে পারবে না। কারণ যথেষ্ট প্রমাণ আছে। তো সেইজন্য তারা দেখল যে তাহলে তো আর আমি যে হাসিনের গুম হওয়ার একমাত্র সাক্ষী, এটার ততটা আর গুরুত্ব থাকবে না। ওরা হাসিনকে হয়তো ছেড়ে দিবে।
তো তারপরে আমি ৮ মাস পরে আসলাম। হাসিন প্রায় ১.৫ বছর ছিল গুম। সে আয়নাঘরে ছিল এবং ওইখান থেকে হাসিন পরে বের হয়ে আসে। তো এই যে আমি 'প্রথম আলো ডেইলি স্টার' সম্পর্কে যেটা একটা কাহিনী দেখে দেখলাম যে এটার আমি প্রত্যক্ষভাবে আমার সাথে এই ঘটনা ঘটেছে। আমাকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং আমাকে সেরকম যদি আমি সতর্ক না থাকতাম তাহলে হয়তো আমাকে হত্যা করা হতো। জি, জি, ধন্যবাদ। আপনি 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' এর কথা উল্লেখ করেছেন। আপনি কি আরেকটু ডিটেইলস আমাদেরকে বলতে পারবেন? যে আপনার কি মনে হয় 'প্রথম আলো' 'ডেইলি স্টার' এর ভূমিকা কি থাকতে পারে? এই যে আপনাকে ক্রস ফায়ার এ দেয়ার পরিকল্পনা করা, জঙ্গি হিসেবে উপস্থাপন করা। 'প্রথম আলো' 'ডেইলি স্টার' এর সাথে আপনার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ ছিল? না কি ভূমিকা ওদের থাকতে পারে? না, এটা তো আসলে ওই পত্রিকা তো ওরা আমাকে হয়তো কেউ চেনেও না। কিন্তু তাদের যে কনসেপ্ট সেটা হলো যে কিছু মানুষকে লিস্ট ডাউন করে তাদেরকে এই জঙ্গি নাটকের মাধ্যমে জঙ্গি সাজানো এবং তাকে এলিমিনেট করা। এই হলো তাদের কনসেপ্ট এবং যেটা আমি আগেও জানতাম এবং পরবর্তীতে এখন তো এক্সপোজ হলো যে হ্যাঁ, আসলেও এরা এই কাজগুলো করত। তো এই যে কাজগুলো করা হতো এগুলোর সাথে তো 'প্রথম আলো ডেইলি স্টার' না। এর জন্য তো এর পিছনে তো আমাদের প্রতিবেশী একটা দেশ তারা ওতপ্রোতভাবে জড়িত এবং অ্যা আমি যখন আ গোয়েন্দায় কাজ করতাম তখন থেকে শুরু করে আমার যেহেতু সেনাবাহিনীতে চাকরির ১ম থেকেই আমাদের তো একাডেমিতেই শেখানো হয় যে আমার শত্রু দেশ কোনটা আর আমার বন্ধু দেশ কোনটা বা শত্রুদের সাথে কি করতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে এগুলোই তো আমাদের শেখানো হয়। কিন্তু আমি যেহেতু পার্বত্য চট্টগ্রামের ১ম এ চাকরি করতে গিয়েছি ওইখানে যে আমার এই একাডেমিক এই আ থিওরিটিক্যাল নলেজটা কিন্তু স্পষ্ট হলো যে হ্যাঁ, আসলে শত্রু দেশ বলতে একটা যা জানতাম আমরা এটা আশার মানে আকার ইঙ্গিতে যা বলা হতো দেশের নাম তো হুবহু সেখানে বলা হতো না। কিন্তু এখানে এসে দেখলাম যে আসলে এই দেশটি আমাদের শত্রু দেশ। তো এই শত্রু দেশের যে সমস্ত মেকানিজম তারা কারো না কারো মাধ্যমেই তো এটা বাস্তবায়ন করে। তো যেটা সিকিমের ক্ষেত্রে হয়েছে, যেটা হায়দ্রাবাদের ক্ষেত্রে হয়েছে, অনেক জায়গায় ভারতীয় গোয়েন্দা সংস্থার যে সমস্ত মাস্টার প্ল্যান সেটা তারা যেভাবে বাস্তবায়ন যেসব দেশে করেছে, নেপালে যেরকম কিং ফ্যামিলিকে এলিমিনেট করে দিয়েছে। তো এইভাবে বাংলাদেশে যারা ভারত বিরোধী বলে সন্দেহজনক মনে হবে তাদের এলিমিনেট করার জন্যে এই একটা শুধু তাদের কথাই বলব কেন, এর সাথে তো আরো আমাদের বুদ্ধিজীবী গোষ্ঠী, আমাদের অনেক রকমের পলিটিশিয়ানরা দেন দি বিজনেসম্যান অনেক কমিউনিটি এর সাথে জড়িত। শিল্প সাহিত্যের সাথে যারা তারাও জড়িত। এবং সামগ্রিকভাবেই তো এইগুলো করা হয়েছে। তো সেজন্যই আমি পত্রিকার কথা বলছি এইজন্যেই কারণ এই পত্রিকার সম্পর্কে যেটা লেখা পড়লাম আমি এবং ইলিয়াস হোসেনের এই প্রতিবেদন দেখলাম, এইটা দেখে তখন আমার মনে হলো যে হ্যাঁ, আমিও ঐরকম এই প্লটেরই একটা আ গিনি পিগ ছিলাম। যেটা আমার প্রতি করা হয়েছিল এবং আল্লাহর রহমানের রাহিম আমি হয়তো বেঁচে গেছি।